বিসমিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজার সংখ্যাটা যে আগে আসছে এখন আসছে না। সংখ্যাটা আসবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মেয়েরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার পাচ্ছি। আজকে সংখ্যাটা পাচ্ছি না, কোথায় যে দেব চাপ বুঝতেছি না। ও পার্টিসিপেন্ট পাইছি। মেয়েরা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? গতকাল কি হোমওয়ার্ক ছিল আমাদের? না স্যার। ছিল না না? না। স্যার আমাদের না এক্সাম্পল ছিল। তোমাদের এক্সাম কি ওই 20 তারিখ থেকে যেটা বলছিলা? কয় তারিখের কথা বললাম এরা এক্সাম? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের না একটা উদাহরণ ছিল হোমওয়ার্ক। ও হ্যাঁ, একটা ছিল উদাহরণ তো দিদি স্যার করতে হোমওয়ার্ক। বলছিলাম। হ্যাঁ এটা তো স্যার যে যার বই থেকে করতে হবে। ওভাবে আপনি কোনো আমার বই কিছু থেকে দেন নাই। একটা দাগায়ও দিয়েছিলাম, তোমরা কি ওটা করছিলা? জি স্যার। জি জি স্যার স্যার করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা করছো ওরা উত্তর পেয়েছো কি তোমরা? ইয়েস স্যার। বইয়ের সাথে উত্তর মিলে গেছে? Yes. যে যে বই জি থেকে স্যার। করো না কেন উত্তর। জি স্যার মিলছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা করেছো অনেক ধন্যবাদ। মেয়েরা এখন আমরা প্রসঙ্গে আসি, পড়াশোনার কথায় আসি। সেটা হলো যে গতদিনে আমরা থিওরেমের কথা বলছিলাম, মনে আছে? উপপাদ্য। আমরা যে উপপাদ্যগুলোর কথা বলতেছিলাম সেটা কিন্তু স্টেটমেন্টটা জানতে হবে, মানে বিবৃতিটা জানতে হবে। গতদিনে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা বিবৃতিটা জানবো এবং এই বিবৃতিটা পরবর্তীতে সিকিউ সহ অন্যান্য প্রশ্নে কাজে লাগবে। অর্থাৎ সিকিউতে আমরা যখন মন্তব্য করব তখন এটা কিন্তু লাগবে। তার মধ্যে আমি একটা গতকাল শুরু করছিলাম, 1 নম্বর। সেটা ছিল কি, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, এগুলো সবগুলোই মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। মেয়েটা মনে আছে গতকাল বলছিলাম যে? জি স্যার মনে আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমরা আমার আর একটা কথা শিওর করো যে মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল, পরিসর সহ সবাই, তাই না? তো এটা তো আমরা অ্যালজেব্রিক প্রুফ দিব না, মানে অ্যালজেব্রা দিয়ে প্রমাণ এটা আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু অঙ্ক আসতে পারে। আমি একটা তোমাদেরকে আজকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি, সবাই খাতায় কিন্তু লিখবা। আমি একটা উদাহরণ হিসেবে লিখতেছি। উদাহরণ, পরিসর মূল হতে স্বাধীন, স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল।
আমরা খাতায় লিখবো যে পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। আমরা কি খাতায় লিখতে পারছি সবাই? মেয়েরা জি স্যার। আমরা কি লিখতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার আমি কিন্তু উদাহরণ দিয়ে অনেকগুলো লিখবো, তোমরা যতটুকু পারো লিখবা, নাহলে লিখবা না। আমি কিন্তু অনেকগুলো লিখবো। আচ্ছা, তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা দেখাবো। উদাহরণটা হলো এরকম, মনে করো x একটা ভেরিয়েবল দিলাম, 10, 18, 7, 25 আর হলো 2। আমরা একটা ভেরিয়েবল দিলাম, নাম কি দিয়ে দিছি? অঙ্কের নাম দিয়ে দিছি x, তাই তো? আমরা এখানে একটা ডেটা দিলাম, এই ডেটাটা থেকে আমাদেরকে বের করতে হবে পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। এই জিনিসটা আমি তোমাদেরকে এখন করে দেখাচ্ছি, সংক্ষেপে করব, একটু লিখবো কিন্তু সবাই। তাহলে ডেটাটা নিলাম, x 10, 18, 7, 25 আর হলো 2। আচ্ছা, তাহলে লিখো, আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি। আমরা জানি rx, আর ব্র্যাকেটে x দিলাম, এটা কিন্তু ডাক্তারের লেখা না, ভাবিও আবার ডাক্তারে আমি প্রেসক্রাইব করতেছি। এটা rx মানে হলো, r মানে এই মুহূর্তে হলো পরিসর, রেঞ্জ, আর ব্র্যাকেটে x মানে x ভেরিয়েবল। আমরা এখন x ভেরিয়েবলটাকে ইউজ করব, ঠিক আছে মেয়েরা? আচ্ছা, এখন রেঞ্জের ফর্মুলা কি মনে আছে মেয়েরা? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। থ্যাংক ইউ। এখানে হাইয়েস্ট ভ্যালু কত বলো তো? 25। 25 25। আর লোয়েস্ট 7 2। 2 2 আমি এখানে যে rx পেলাম, এটা কিন্তু 23 পেলাম, এটার নম্বর দিলাম সমীকরণ 1। আচ্ছা, মনে আছে মূলবিন্দু মানে আমরা যে ডেটাটা দেওয়া থাকবে এর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করে যদি পরিবর্তন করি তাকে আমরা বলি মূলের পরিবর্তন, আর যদি ভাগ বা গুণনের মাধ্যমে পরিবর্তন করি তাহলে তখন তাকে সেটা বলি মাপনি। মাপনের পরিবর্তন, রাইট? মাপুনি। আমরা এখানে শুধু আগেই বলছি যে আমরা এখানে শুধু বিয়োগ, স্পেশালি ইন্টারমিডিয়েটে বিয়োগ ভাগটাকে বেশি ব্যবহার করি, যেটাকে আমরা সংক্ষিপ্ত নিয়ম বলি। আমি এখানে দুইটাই করব, মেয়েরা দেখবা, যোগ বিয়োগ গুণ ভাগ চারোটারই আমি ব্যবহার করার চেষ্টা করব, যেহেতু এটা উদাহরণ হিসেবে ট্রিট করতেছি। তাহলে uy ইকুয়াল টু হলো xi মাইনাস a ডিভাইডেড বাই c। দেখো এখানে পুরাতন চলকের নাম কি বলতো? x। নতুন চলকের নাম কি বলতো? ইউআই। UI u। যাই হোক, এখন এখানে x গেল, u গেল, বাকি থাকলো a। a মানে কি? মূল, তাই না? যেটা বিয়োগ করবো এটাকে আমরা কি বলবো? মূল বা মূলবিন্দু, বা ইংরেজিতে অরিজিন বলে। আর যেটা দিয়ে ডিভাইড করবো সেটাকে আমরা কি বলবো? মাপনি। তাহলে এখন মূলেও মাপনিটা এখানে আননোন, কেন? এসি ডিজিটালি এক্সপ্রেস করা আছে, সঙ্গত কারণে এটা একটা আমাদেরকে ভ্যালু চুজ করতে হবে। এখন মেয়েরা বলো তো এর মান কত ধরবো বলো তো? 7। আচ্ছা, ধরলাম 7। সি কত ধরবো বলো তো? 10 স্যার 10 ধরা যায়। সরি, 10। 10 ধরা যায়। 10 ধরা যায়। আমি বলছিলাম যে মাপনি আমরা 10, 20, 100, 1000 অর্থাৎ শূন্য মানে শূন্য রিলেটেড জিনিসগুলোকে প্রিফার করব। আর স্পেশালি 1 আর 0 থাকলে আরো ভালো হয়। তাহলে আমরা এখানে 10 নিতে পারি। যদি কেউ মনে করে যে স্যার এখানে 10 আছে জন্য 10 নিলেন, এটা কি সত্য কথা যে প্রথমে 10 আছে No জন্য sir. 10 নিলাম? No, it is not true. মানে when you consider scale, then you consider 1 and 0, like 10, 100, 1000, like this. However, তাহলে নিচে লিখলাম c equal to হলো 10। আচ্ছা, যাদের ক্যালকুলেটর আছে দেখো, 10 থেকে 7 বিয়োগ করলাম 3। 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 3 3। 3 কে 10 দিয়ে ভাগ করলে কত হলো? 0.3। 18 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 11। 11 কে 10 দিয়ে ভাগ করলে 1.1। 7 থেকে 7 বিয়োগ করলে 0। 25 থেকে 7 বিয়োগ করলে কত হবে বলো তো? 18 নাকি? Yes জি sir. স্যার। 18 হলো 1.8। 2 থেকে 7 বিয়োগ করলে 5 মাইনাস 0.5। এই তো।
আমরা কি বিয়োগ ঠিক করেছি মেয়েরা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ইয়েস স্যার। এখন আমরা বের করবো আর ইউ। তাহলে নিচে লিখো আবার আর ইউ সমান সমান, আর ইউ বলতে কি, রেঞ্জ অফ ইউ। সরি, এখন আমি আর ইউ না আর এক্স টাই বের করি। আর ইউ এর সাহায্যে একটু ইউটা কেটে দাও, তাহলে এখানে লিখলাম এক্স। আচ্ছা, এখানে লিখলাম হলো আর, ব্র্যাকেটে লিখলাম হলো ইউ। আচ্ছা, কি লিখলাম মেয়েরা দেখো তো, আর এক্স ইকুয়াল টু আর ইউ, কথাটার অর্থ হলো যে এক্স চলকের পরিসর এবং ইউ চলকের পরিসর সমান হবে। এটা কিন্তু সত্য না, দুইটা কিন্তু সত্য কথা না। আচ্ছা, তাহলে এখন আমরা উপপাদ্যে আশ্রয় নিব। আমরা বলছিলাম যে পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। আচ্ছা, আবারও বলি, পরিসর মূলবিন্দু হতে স্বাধীন মানে আমরা যেটা বিয়োগ করছি এটাতে যোগ করার দরকার নেই, কিন্তু আমরা যেটা ভাগ করেছি সেটা কিন্তু গুণন করতে হবে। কেন? যে মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপরে নির্ভরশীল। আচ্ছা, তাহলে এখন এই যে আর ইউ লিখলাম, এই দুটো কিন্তু আনইকুয়াল, এখন পর্যন্ত ইকুয়াল হয়নি। তো বলো তো কিভাবে ইকুয়াল করব? ইউ এই যে যোগ বিয়োগটা, যোগ আর ভাগ করে। হ্যাঁ, যোগ আর ভাগ জাস্ট গুণ করব স্যার। খাদিজা, তুমি বলো তো কি করব? আমি এখন অ্যাডজাস্ট করব এখানে যে এ আর সি এর ব্যাপারটা অ্যাডজাস্ট করব কিভাবে বলো তো? আগে রেঞ্জ বের করে তারপর সি Sorry? হ্যাঁ, স্নেহা বলো তো কিভাবে অ্যাডজাস্ট করব? স্যার রেঞ্জ বের করে সি দিয়ে গুণ করব। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, সি দিয়ে গুণ Range করব, বের এটাকে করে- রেঞ্জ বের করে। সি দিয়ে গুণন করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এ যোগ করব না, কেন? এটা মূলবিন্দু হতে স্বাধীন। স্বাধীন কিন্তু মাপনের তাহলে উপর আমরা নির্ভরশীল। শুধু দিলাম সি। আর যদি এটা গাণিতিক গড় হতো তাহলে কিন্তু এ যোগ করতে হতো। থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আর ইউ পাবো, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। আর এর হাইয়েস্ট ভ্যালু কত বলো তো? 1 পয়েন্ট কত? 8। 1.8 1.8 মাইনাস লোয়েস্ট ভ্যালু হলো কত? মাইনাস -0.5। তাহলে মাইনাস 0.5। টোটালটার সাথে আমাদের ইনটু থাকবে হলো কত? সি। সি মানে হলো কত? 10। আচ্ছা, তাহলে এটা হলো 1.8 প্লাস 0.5, টোটালটার সাথে ইনটু হলো 10। দেখো তো কত হয় এটা? 2.3 × 10। হ্যাঁ, তাহলে উত্তর কত হলো? 23, তাই না? 23। তাহলে জি এটা স্যার। 2। যারা অঙ্ক শেখার জন্য এখানে অবস্থান করতেছে মেয়েরা দয়া করে একটু দেখো, পূর্বের উত্তর 23, পরের উত্তর কত হলো? 23। আর আমরা এখানে যেটা বিয়োগ করলাম সেটা কি যোগ করতে হয়েছে? আবারও বলতেছি, নো স্যার। পূর্বের উত্তরটা পাওয়ার জন্য আমরা যেটা বিয়োগ করলাম সেটা কি আমরা এখানে যোগ করেছি? নো স্যার। না। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে পরিসর মানে আর এক্স, পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপরে নির্ভরশীল। আমি আবারও বলি, পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল, আমরা কিন্তু প্রমাণ করে দিলাম। এটা কি আমরা বুঝতে পারছি খাদিজা? ইয়েস। থ্যাংক ইউ। রেদওয়ানা, তুমি কি আমার কথা শুনতেছো? জি স্যার। আচ্ছা, আজকে বোধহয় রেদওয়ানা ফাঁকি দিয়েছে। সাবরিনা, তুমি কি আমাকে শুনতে আমি পাচ্ছ? আছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল? জি স্যার, বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে নিচে লিখো মন্তব্য। মন্তব্য দেওয়ার পর লিখো, মন্তব্য কথাটা লিখো, লিখার পর আন্ডারলাইন করে দাও হুমায়রা। আন্ডারলাইন করে দেওয়ার পর লিখো, আমরা সমীকরণ 1 ও 2 হতে লিখতে পারি, আমরা সমীকরণ 1 ও 2 হতে লিখতে পারি পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। ঠিক আছে? জি আচ্ছা, স্যার। ঠিক ঠিক আমি যেভাবে করলাম বইয়ে যদি করে দেওয়া থাকে, যার যেটা বই আছে দেখবা, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান সবগুলো একবার এক্স দিয়ে করছে, একবার ইউ দিয়ে করছে, তারপর সি দিয়ে মাল্টিপ্লাই করলে পূর্বের উত্তর পরের উত্তর মিলে গেছে। এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারবো যে mean deviation and standard deviation independent on origin but depend on scale. This is in English.
আচ্ছা, এই বাংলা অর্থ দাঁড়ালো এই যে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপরে নির্ভরশীল। আচ্ছা, এইবার তোমরা ইচ্ছা হলে লিখিও, নাহলে লিখবা না। আমি এবার কিন্তু যোগ আর গুণন দেখাবো। আচ্ছা, এবার তাহলে লিখো u সমান সমান uy সমান সমান x প্লাস b। আমরা একটা নতুন নিলাম, বলো তো মেয়েরা এখানে b মানে কি, মূল না মাপনী? মূল মূল। আর a বলতে a যেহেতু মাপনী। মাপনী, এটা কনসিডার করি যে কোনো মান। বলো তো a ইকুয়াল টু কত ধরবো, বলো তো? 10। একটু ছোট ধরো, একটু বুঝাবো তো, একটু ছোট ধরো। 2 ধরেন স্যার। কত ধরবো বলো তো? 2 2। 2টা ভালো, ছোট তো দিলাম, আমি বোঝানোর জন্য নিচ্ছি। আচ্ছা, এবার b নিব। b কত নিতে চাও? 10 10, ঠিক আছে নিলাম। 10টাকে খুব লাইক করতেছে, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে এখন এটা অপারেশনটা করো দেখি। 10 দুগুণ 20 আর 10 এ কত হলো? 30। 18 দুগুণ 36 আর 10 এ হলো 46, 46 7 দুগুণ 14 আর 10 এ হলো 24, 24 50 60, 60 2 4 14। এই আমরা যে এখানে ট্রান্সফার করলাম, মানে ওল্ড ভেরিয়েবল নিউ ভেরিয়েবল, এটা কি বুঝতে পারছি আমরা এই যোগ বিয়োগটা? ইয়েস স্যার। আচ্ছা, এবার মেয়েরা বলো বর্তমান অঙ্কে rx কত? rx হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু কত? 25 মাইনাস 2 সমান সমান হলো কত? 23। এটা একটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার ru টা কত হবে? হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, ru। হাইয়েস্ট ভ্যালু এখানে কত বলো তো? 60 নাকি? ইয়েস লোয়েস্ট স্যার। কত বলো তো? 14 14। উত্তর কত হলো তাহলে? 46। এইবার তোমরা বলো যারা অঙ্ক ভালো বোঝো, পূর্বের উত্তর মানে হলো 23, পরের উত্তর হলো 46, মিলছে কি উত্তরটা? নো স্যার। না। স্যার মিলেনি। আচ্ছা, উত্তর না মিলার কারণে আমরা কি এখন বলতে পারি না যে এখানে মূল মাপনের একটা ভেজাল আছে? এইবার তোমরা ইয়েস বলো স্যার। পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। মূলবিন্দু হতে স্বাধীন কথাটার অর্থ কি? যে আমি কোনো কিছু যোগ বা বিয়োগ করলে অ্যাডজাস্ট দরকার নেই, কিন্তু মাপনীটা অ্যাডজাস্ট করতে হবে। এখন বলো তো এখানে মাপনী কত এই অঙ্কে? 2। 2 তাহলে আমি এই 2 দিয়ে কি করব? ভাগ করব, ভাগ করব। কেন? যেহেতু এখানে কারণ মাল্টিপ্লাই আছে, মাপনের উপর নির্ভরশীল। যেহেতু এখানে গুণ আকার আছে তাই এখানে ভাগ। এটা ডিভাইড করব। থ্যাংক ইউ। তাহলে এখানে বর্তমান অঙ্কের rx টা কত হবে দেখো তো? rx টা হবে তাহলে ru ডিভাইডেড বাই হলো 2। 2 46 ডিভাইড বাই হলো 2 সমান সমান 23। দেখো এইটা আর এটা মিলে গেল। এখান থেকেও কিন্তু আমি প্রমাণ করলাম যে পরিসর মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার, বুঝেছি। ইয়েস জি স্যার। স্যার। এইবার মেয়েরা সাধারণ জ্ঞান দিয়ে উত্তর দাও। আমি যেটা তোমাদের বারবার আমি বলি, সাধারণ জ্ঞান দিয়ে যদি তুমি না বোঝো তাহলে আমার মনে হয় না যে কোয়ালিটি স্টুডেন্ট জীবনে কখনো হইতে পারবো। পরিসর, সাধারণ জ্ঞান আমাদের কি বলে? পরিসর মূলবিন্দু হতে স্বাধীন। মূলবিন্দু মানে কি? যোগ অথবা কি বিয়োগ। 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 এখন তোমরা লক্ষ্য করো মেয়েরা, হাইয়েস্ট ভ্যালুর সাথে যদি কোনো কিছু যোগ করো তাহলে হাইয়েস্ট ভ্যালুটা বাড়বে না লোয়েস্ট ভ্যালু বাড়বে না উভয় বাড়বে? হাইয়েস্ট ভ্যালুটা বাড়বে কারণ ওটার সাথে যোগ আমি করতেছি। আবার বলি, প্রত্যেকটার সাথে আমি 10 যোগ করব, প্রত্যেকটার সাথে আমি 10 যোগ করব, মানে মূলের পরিবর্তন করব, তাতে কে মানে কোনটা চেঞ্জ হবে? সবগুলো মান, হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, না সবাই? সবাই তো চেঞ্জ সবাই চেঞ্জ হবে। অর্থাৎ এর অর্থ হাইয়েস্ট ভ্যালু যদি 10 বৃদ্ধি পায় তাহলে লোয়েস্ট ভ্যালু কত বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। মেরা হাইয়েস্ট ভ্যালু যদি 10 বৃদ্ধি পায়, সবাই 10 যোগ করব, যদি হাইয়েস্ট ভ্যালু 10 বৃদ্ধি পায় তাহলে লোয়েস্ট ভ্যালু কত বৃদ্ধি পাবে? 10। 10। তাহলে আলটিমেটলি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু একই থাকবে না আলাদা থাকবে? একই থাকবে। একই থাকবে। তাহলে তো আমরা সাধারণ জ্ঞান দিয়ে বলতে পারতেছি যে x এর সব মান যদি বৃদ্ধি পায় তাহলে তো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু একই থাকবে। যদি তুমি 1000 করেও যোগ করো তাহলে তো তাও একই কথা থাকবে, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। অর্থাৎ একটা মান বৃদ্ধি পেলে
তা তো আমরা করব না, আমরা করব সবাইকে একই জিনিস যোগ করব অথবা সবাইকে একই জিনিস। আলটিমেটলি ডিফারেন্সটা কিন্তু একই থাকে, মানে বিস্তারটা কিন্তু একই থাকে। এটাকে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম মেয়েরা? আমরা কি বুঝতে পারছি মেয়েরা? জি স্যার। Thank জি you. স্যার। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করলাম যে এটা একই কথা। এখন তোমরা বলো, এবার কিন্তু এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করব। মনে করো গড় ব্যবধান, পরিমিত ব্যবধান সবগুলোই কিন্তু মূলবিন্দু হতে স্বাধীন, কিন্তু মাপনের উপর নির্ভরশীল। আমি সবাইকে একটা প্রশ্ন করতেছি, ভালো করে দেখো। এখানে এই মুহূর্তে আমার এখানে 44 জন তোমরা পার্টিসিপেন্ট আছো। এই 44 জনের গড় বয়স আমি একটু লিখি। চুয়াল্লিশ জনের গড় বয়স এক্স বার এজ বললাম 17 ইয়ার্স। এটা একটু লক্ষ্য করো, আমি যে 44 জন তোমরা আসো এই মুহূর্তে, তাদের ডাটাটা কালেকশন করলাম। কালেকশন করার পর আমি এজ নিলাম এক্স বার, মানে গড় বের করলাম। 72 ইয়ার্স পেলাম, 17 বছর গড় আর কি। তোমাদের বয়স দিলাম, গড় এত। এটা কিন্তু কাল্পনিক। আচ্ছা, এই 44 জনের আমি এই মুহূর্তে মনে করো পরিমিত ব্যবধান বের করলাম। কথার কথা, পরিমিত ব্যবধানটা আসলো 2। পরিমিত ব্যবধান 2 ইয়ার আসলো। পরিমিত ব্যবধান কত আসলো? 2। মেয়েরা একটু লক্ষ্য করো, এই মুহূর্তে তোমরা যারা যারা উপস্থিত আছো তাদের গড় বয়স 17 বছর এবং বয়সের পরিমিত ব্যবধান 2 বছর। এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে কোনো কারণে তোমাদের 10 বছর পর সবার সাথে সবার দেখা হলো, এই 44 জনের 10 বছর পর দেখা হলো, বলো তো কয় বছর পর দেখা হলো? 10 বছর। 10 বছর। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই 44 জন 10 বছর পর আবার দেখা হলো, তখন আবার গড় বের করলাম, তখন বয়সের গড় কত হবে? 27। 27 হবে, 10 বৃদ্ধি পাবে। কত বয়সের গড় কত হবে? 27। 10 বৃদ্ধি পাবে, 27। 27 হবে। আমি বুঝি নাই, বলো। 27 হবে। 27 হবে। কে বললো 27 হবে? খাদিজা। খাদিজা, থ্যাংক ইউ ভেরি মাচ। বয়স কিন্তু 10 বছর পর 27 হবে। আর যাদের কমন সেন্স আছে দয়া করে একটু চিন্তা করো, 10 বছর পর তো আর তুমি 17 বছর থাকবে না, ওই যে ইয়াং সেই ইয়াং এ তো থাকবে না, তখন তো যুবক যুবতীর দিকে চলে যাবা। সঙ্গত কারণে যে কেউ লেখাপড়া না জানলেও বলবে যে 10 বছর পর তাদের বয়স হবে 27 বছর। কেন 27 বছর হলো? এটা যুক্তি হলো পরিসংখ্যানের যে গাণিতিকগণ মূলের উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল না? নির্ভরশীল। এই মূলের উপর নির্ভরশীল জন্য 27 হলো। এখন তোমাদেরকে যদি বলি যে 10 বছর পর তোমাদের বয়সের পরিমিত ব্যবধান কত হবে? 4 হবে। স্যার এটাও 10 বৃদ্ধি পাবে। 10 বৃদ্ধি পাবে। আর কেউ? স্যার এটা 4 হবে। 4 হবে। আর কেউ? নাফিসা, নাফিসা মল্লিক, সাবরিনা ভুঁইয়া। স্যার 2ই থাকবে। 2 থাকবে। কে বললা? স্যার তাসনিম। কে বললা? তাসনিম। তাসনিম, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কিন্তু সত্যি উত্তর। থ্যাংক ইউ তাসনিম, থ্যাংক ইউ। কেন 2 হবে বলো তো? তাসনিম, স্যার এটা তো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? মূলের উপর নির্ভরশীল না, তাই মূলের স্নেহা কি বলতে পারবা কেন চেঞ্জ হবে না? আমি ট্রাই করব স্যার। আচ্ছা আমি বলি, মেয়েরা লক্ষ্য করো, মূল বিন্দুর পরিবর্তন মানে কি? কোনো কিছু যোগ করা অথবা বিয়োগ করা। এখন লক্ষ্য করো, তুমি যদি কোনো কিছু যোগ করো তাহলে সবগুলা মান বৃদ্ধি পাবে না পাবে না? বৃদ্ধি পাবে। পাবে। বৃদ্ধি যদি পাবে। সবগুলো মান বৃদ্ধি পায় তাহলে এক্স বার আবার সমপরিমাণ বৃদ্ধি পাবে না পাবে না? পাবে স্যার। পাবে স্যার। পাবে। যেহেতু এক্স এর মানগুলো বৃদ্ধি পাচ্ছে আবার এক্স বারও বৃদ্ধি পাচ্ছে, আলটিমেটলি এদের যে ডেভিয়েশনটা অর্থাৎ এদের যে পরিমিত ব্যবধান মানে বিস্তারটা ওই আলটিমেটলি যা থাকার তাই থাকে। আমি আর একটু তোমাদেরকে ক্লিয়ার করি মেয়েরা। রুট ওভার
সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই হলো n। এখন লক্ষ্য করো মেয়েরা সবাই, এখানে xi যদি 10 বৃদ্ধি পায় তাহলে x বার কত বৃদ্ধি পাবে? 10। তাহলে আলটিমেটলি এটাও 10 বৃদ্ধি পেল, এটাও 10। তাহলে xi মাইনাস x বার অ্যাজ ইট ইজ থাকবে না চেঞ্জ হবে? আগের মতোই থাকবে। একটু কথা বলতে হবে মেয়েরা। xi যদি 10 আগের মতোই বৃদ্ধি থাকবে। পায় x বারও 10 বার বৃদ্ধি পাবে, তাহলে xi মাইনাস x বার সবসময় একই থাকবে না আলাদা? একই থাকবে স্যার। থাকবে। সঙ্গত কারণে মনে রাখবা যে পরিমিত ব্যবধান মূলবিন্দু হতে স্বাধীন, অর্থাৎ তোমাদের 10 বছর পর যদি দেখা হয় তাহলে বয়সের গড় হবে 27 বছর, আর এই পরিমিত ব্যবধান যেটা পাবো 2 এ থাকবে, কারণ x বৃদ্ধি পাচ্ছে x বার বৃদ্ধি পাচ্ছে। আলটিমেটলি আমাদের যে ডেভিয়েশনটা মানে যে আমাদের যে বিস্তারটা মানে কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানের দূরত্ব একই থাকে। এখান থেকেও কিন্তু আমরা বলতে পারি যে পরিমিত ব্যবধান, গড় ব্যবধান এরা সবাই মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। আমরা কি একটু বুঝতে পারলাম এরা? জি স্যার। বুঝতে পারছি হুমায়রা? জি স্যার পারছি। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখন লক্ষ্য করো, এখন আমি কনক্লুশন ড্র করে দিচ্ছি। আজকে নয়, পরবর্তীতে যে কোনো ফর্মুলা আমরা যদি ব্যবহার করি আর যদি xi মাইনাস x বার থাকে তাহলে বুঝবা যে এটা মূলবিন্দু হতে স্বাধীন। গড় ব্যবধানে কিন্তু xi মাইনাস x বার আছে, অতএব এটা কিন্তু মূলবিন্দু হতে স্বাধীন। আবার এর পরের অধ্যায়ে আমরা এরকম পরিঘাত পাবো, বঙ্কিমতা বা সংশ্লেষাঙ্ক পাবো ইত্যাদি। যে কোনো ফর্মুলাতে যদি xi মাইনাস x বার থাকে তাহলে সেটা চোখ বুঝে বলবা যে এটা মূলবিন্দু হতে স্বাধীন। তবে মাপনির ব্যাপারটা আমরা ওটা পরে বলবো, মানে দেখে পরীক্ষা করে বলতে হয়। আমি মোটামুটি কনক্লুশন ড্র করলাম। মেয়েরা লিখো যে গড় ব্যবধান পরিমিত ব্যবধান, গড় ব্যবধান মূলবিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল। তাহলে মোটামুটি আমরা শিখলাম। ভালো কথা, আর একটা কথা ভুলে গেছিলাম। তো মেয়েরা বলো তো, এটা যদি ভেদাঙ্ক হতো তাহলে এটা কি হয়ে যেত? সিগমা স্কয়ার। আর এই 2 তখন কি হয়ে যেত বলো তো? 4। তাহলে আমি যদি তোমাদেরকে এখানে ভেদাঙ্কের কথা বলি তখন আমরা কি বলবো? 4। কিন্তু বৎসরটা কি হবে? বৎসরটা কিন্তু তখন স্কয়ার দিতে হবে, বর্গ বৎসর লিখতে হবে। অর্থাৎ ভেদাঙ্কের যদি কেউ একক লেখো তাহলে কিন্তু বর্গ কথাটা আসবে, কারণ পরিমিত ব্যবধানে যদি ইয়ার হয় তাহলে ভেদাঙ্ক কিন্তু বর্গ হবে। কেন? তার যুক্তি তো অবশ্যই আছে। এখানে দেখো ভেদাঙ্কের সময় এখানে কিন্তু এই রুটটা থাকবে না, রুট না থাকার কারণে এখানে স্কয়ার থাকবে। স্কয়ার থাকলে ভিতরে যে ইউনিট গুলো থাকে গজ, ফুট, ইঞ্চি, ইয়ার যাই থাক, টাকা, ডলার যেটাই থাক না কেন, এটা বের হয়ে গেলে স্কয়ার হয়ে যায়। তাহলে আমরা শুধু এইটুকু মনে রাখবো যে ভেদাঙ্কের ক্ষেত্রে অর্থাৎ ফর্মুলা যেহেতু স্কয়ার আছে, সঙ্গত কারণে এর ইউনিটটা স্কয়ারে যাবে। শুনতে খারাপ লাগবে যে বর্গ বৎসর, এটা কেমন কথা? যেটাই থাক, টাকা, ডলার, ইয়েন, গজ, ফুট, ইঞ্চি যেটাই থাকে আমরা এটা বর্গ বলবো। অর্থাৎ ভেদাঙ্কের ক্ষেত্রে ইউনিটটা লিখলে আমরা লিখবো বর্গ বৎসর, বর্গ টাকা ইত্যাদি ইত্যাদি। কথা এর পরের অধ্যায়ে কিন্তু কিউব থাকবে ফর্মুলায়। যদি কিউব থাকে তখন কিন্তু এই ইয়ারের মাথায় এখানে কিউব দিতে হবে, যদি পাওয়ার 4 থাকে 4 দিতে হবে। এটাই মোটামুটি এখানকার সারাংশ কথা। তা আমরা একটা উপপাদ্য নিয়ে ডিটেলস আলোচনা করলাম, বাকিগুলো নিয়ে এত আলোচনা করা যাবে না, ওটা মোটামুটি স্টেটমেন্টটা জানতে হবে। তাহলে 2 নম্বর উপপাদ্য দেওয়ার পর লিখো, দুইটি সংখ্যার জন্য, রাইট ডাউন এভরিওয়ান, দুইটি সংখ্যার জন্য গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান, গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান, গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক। দুইটি সংখ্যার জন্য গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক। দুইটি সংখ্যার জন্য গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক। আমি আবারও বলছি, দুইটি সংখ্যার জন্য গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক। তাহলে নিচে লিখো অর্থাৎ, অর্থাৎ অর্থাৎ এমডি সমান এসডি সমান আর বাই 2। আর বাই 2 দুইটি সংখ্যার জন্য এমডি সমান সমান এসডি সমান সমান আর বাই 2। এমডি মানে হলো মিন ডেভিয়েশন, এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি কিন্তু এখানে সিগমা ব্যবহার করলাম না,
তাহলে এমডি সমান সমান এসডি সমান সমান আর বাই টু। আর মানে হলো কি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। Lowest. আচ্ছা, এখন কোন কোন বইয়ে এখানে কিন্তু লেখা থাকতে পারে এমডি ইকুয়াল টু এসডি, আর বাই টু বলবে না কেন? আমরা যখন বাস্তবে প্রমাণ করি তখন কিন্তু জাস্ট 10 মিনিটস লেটস মেয়েরা আজকে উপপাদ্যগুলো সব শেষ করবো ইনশাল্লাহ, আগামী দিনে ইনশাল্লাহ অঙ্ক করবো এখান থেকে। তাহলে মেয়েরা লক্ষ্য করো, কোন কোন বই লেখা থাকতে পারে এমডি ইকুয়াল টু এসডি, অথবা বলা থাকতে পারে এমডি ইকুয়াল টু আর বাই টু অথবা এসডি ইকুয়াল টু আর বাই টু। অর্থাৎ পৃথক পৃথক ভাবে বলা থাকতে পারে এমডি ইকুয়াল টু আর বাই টু আর এসডি ইকুয়াল টু আর বাই টু, আলাদা আলাদা প্রমাণ আছে বইয়ে। তারপর দুটো জোড়া লাগায় বলি এমডি ইকুয়াল টু এসডি ইকুয়াল টু আর বাই টু। আর মানে হলো কি হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। আচ্ছা, এখন আমরা এখানে একটু লিখে রাখি, যদি x1 আর x2 দুটা সংখ্যা হয়, x1 গ্রেটার দ্যান x2 হয়, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আর কত হবে বলো তো? x2 minus x1 না, equal এখানে আমি লিখে দিয়েছি x1 গ্রেটার দ্যান x2, সঙ্গতকারে আমরা লিখবো x1 মাইনাস হলো x2। অর্থাৎ আমরা আগামী দিনে যখন বাস্তবে অঙ্ক করব তখন কিন্তু এরকম লিখবো x1 গ্রেটার দ্যান x2, তাহলে আর যদি রিভার্স লিখো যে x2 গ্রেটার দ্যান x1 তাহলে উল্টাটা লিখবো। কোন কোন বইয়ে এখানে অবশ্য পরম মান দেয়া আছে, পরম মান থাকলে থাকতে পারে, সমস্যা নাই, পরবর্তীতে আবার উঠায় দিতে হবে এই কন্ডিশন ধরে। আর এটার নিচে যদি 2 দেওয়া থাকে তো 2 থাকলেই r বাই 2 মানে এইটা। আমরা তাহলে এটা মুখস্থ রাখবো যে দুইটা সংখ্যার জন্য পরিসর হলো এইটা, আর দুইটা সংখ্যার জন্য একটু কোথায় লিখে রাখলেই ভালো হয়। আচ্ছা, অঙ্ক করার সময় আমি বলবো ভেদাঙ্ক হলো x1 x2 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। আমি যখন অঙ্ক করব তখন এটা লিখে দেব। আচ্ছা, এটা হয়ে গেল md ইকুয়াল টু sd ইকুয়াল টু r বাই 2। আচ্ছা, এরপরে 3 নম্বর দেওয়ার পর লিখো n সংখ্যক, ছোট হাতের n সংখ্যক ধনাত্মক সংখ্যার জন্য, n সংখ্যক ধনাত্মক সংখ্যার জন্য, n সংখ্যক ধনাত্মক সংখ্যার জন্য 100 root over n minus 1 greater than CV। 100 root over n minus 1 greater than হলো CV। এটা একটা কিন্তু থিওরেম, এটাও কিন্তু প্রমাণ করা যায় অ্যালজেব্রা দিয়ে। আমি আগেই বলছি অ্যালজেব্রা দিয়ে যেটা প্রমাণ করা যায় ওটা কিন্তু সার্বজনীন, আমরা ওটা প্রমাণ করব না, আমরা ডিজিট দিয়ে প্রমাণ করব। এখন লক্ষ্য করো সিভি মানে হলো সিগমা বাই এক্স বার ইনটু 100, অর্থাৎ তাহলে এটাও একটা থিওরেম। এইটার অঙ্ক পরীক্ষায় খুব বেশি আসে বলে আমার মনে হয় না, তবে আমি যখন প্র্যাকটিক্যাল করাবো তখন কিন্তু এটা ইউজ করবো ইনশাআল্লাহ। 100 root over n minus 1 greater than CV, কোন কোন বইয়ে আবার গ্রেটার দ্যান ইকুয়াল সিভি দেওয়া আছে। আর এটা যদি রিভার্সলি লিখো তাহলে সিভি লেস দেন দিস ইজ, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন হলে ওইটা এ পাশে আসবে, এটা এ পাশে আসবে, এটা আমরা জানি। এবার একটা ইম্পর্টেন্ট উপপাদ্য যেটা এমসিকিউ সিকিউ সব জায়গায় আসে, 4 নম্বর দেওয়ার পর লিখো সবাই, নম্বর 4, প্রথম n সংখ্যক, ছোট হাতের n, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক নম্বর গড় সমান n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে আমরা কি লিখলাম? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হলো n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা একটা মনে রাখার বিষয়, মধ্যমা প্রচুরকও কিন্তু একই, মধ্যমা আর হলো প্রচুরক। অর্থাৎ আমি যদি এটা কিন্তু কেন্দ্রীয় প্রবণতা, মানে আগের অধ্যায়ের কথা, যে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা বা প্রচুরক কত, একই n প্লাস 1 ডিভাইড বাই 2। আচ্ছা, ভালো কথা মেয়েরা, এটা জানো কি না একটু যদি প্রয়োজন হয় একটু লিখে রাখতে পারো মেয়েরা। প্রথম n 1, 2, n, এইটাকে কিন্তু আমরা বলি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে শুরুর মানটা কত হবে বলো তো মেয়েরা? 1, তারপরটা কত হবে? 2, লাস্টে হলো n। আমি লাস্টে n না লিখে যদি 100 লিখি তাহলে এটাকে আমরা কি বলবো? প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা।
তাহলে স্বাভাবিক সংখ্যার সময় মনে রাখতে হবে যে প্রথম যদি বলি 1 দিয়ে শুরু হবে, 1 2 3 যেখানে গিয়ে শেষ হয়, বাট অ্যাভয়েডিং অল কাইন্ডস অফ ফ্র্যাকশন ভ্যালু, অর্থাৎ ডেসিমেল ভ্যালুগুলো কিন্তু নিতে পারবে না। স্বাভাবিক সংখ্যা মানে কিন্তু 1 2 3 4 এরকম। ইফ ইট ইজ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, প্রথম এন সংখ্যক যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে 1 2 দিয়ে শুরু হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমি যদি এটা এইরকম লিখি 1001 1002 ডট 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 1050, তাহলে মেয়েরা বলো তো যারা আমার এখানে পার্টিসিপেট করছে, বলো তো নিচে যে লাইনতে লিখলাম 1001 1002, এটা কি স্বাভাবিক সংখ্যা নাকি না? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। থ্যাংক ইউ, যে স্বাভাবিক সংখ্যা বলছো, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাঙ্কস। এখন প্রশ্ন হলো যে এখানে যে মানটা লিখলাম এটা কি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা? জি স্যার। না, জি স্যার। নিচেরটা কিন্তু প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা না। আমি তোমাদেরকে আগেই বলছি যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে বিগিনিং নাম্বার ইজ মাস্ট 1 and then 2 and then 3। অর্থাৎ প্রথম কথা বললে 1 দিয়ে শুরু করতে হবে। আর যদি আমি এই সিরিয়ালি লিখি 1001 2001 বা ইত্যাদি 2001 2002 2003 ইত্যাদি, তাহলে এটাও কিন্তু ন্যাচারাল নাম্বার, বাট নট ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। এম আই ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন উপরে যে ফর্মুলাটা আমি লিখলাম, এই গড় ইকুয়াল টু n প্লাস 1/2, এই ফর্মুলাটা কি আমি এই গোল বৃত্তের মধ্যে যেটা দিলাম সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না নিচেরটার ক্ষেত্রে? আচ্ছা, আমি আর একটু বলি, এখানে আমি লিখলাম 10, তাহলে এখন মেয়েরা বলো, আমি এখানে একটা সিরিজ দিলাম, নিচে একটা সিরিজ দিলাম, এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, আমি এই ফর্মুলাটা ব্যবহার করতে চাই, তাহলে আমি কোন 1 নম্বরটার জন্য ওই ফর্মুলা ব্যবহার করতে পারবো না 2 নম্বরের জন্য? 1 নম্বরটা না? 1 নম্বরের জন্য। থ্যাংক ইউ। বলো তো তাহলে 1 নম্বরটা যদি ফর্মুলা ব্যবহার করি তাহলে এই সিরিজটার গড় কত হবে? 10 plus 1/2 11/2। 5.5। 5.5। হ্যাঁ, এখানে ক্যালকুলেটর লাগবে না, কে যেন 11/2 5 প্লাস ইত্যাদি। থ্যাঙ্কস, এটা বের করার জন্য। চট করে বলো মেয়েরা, এই অঙ্কটার মধ্যমা প্রচুরক কত হবে? আচ্ছা, তাহলে আমরা এখন মেয়েরা যারা আছো এখানে আর কি, বলো তো নিচেরটার গড় কত হবে? আমরা কি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো এখানে? না, ব্যবহার করতে পারবো না, কারণ এটা এটাকে কি করতে হবে, প্রত্যেকটা থেকে 1000 করে বিয়োগ করতে হবে। তোমরা কিন্তু যার যেটা বই আছে দয়া করে একটু দেখবা। প্রত্যেকটা থেকে 1000 যদি বিয়োগ করি তাহলে শুরুটা হবে 1, তারপরটা 2, লাস্টটা কত হবে 50। তখন এই 50টা 50 যোগ 1 ডিভাইড বাই 2 করলাম, তাহলে 25.5 পেলাম। এই 25.5 কি পুরাতন চলকের গড় পেলাম না নতুন চলকের? নতুন চলকের। এখন এইটার সাথে কত যোগ করতে হবে? 1000। 1000 যদি যোগ করো তখন তুমি নতুন চলকের গড় অর্থাৎ আমাদের এই চলকটার গড় পাবা। এবং একটা জিনিস সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করো, আমাদের লোয়েস্ট ভ্যালু 1001, হাইয়েস্ট ভ্যালু হলো 1050। এখন যদি তুমি 25.5 কে গড় বলো, এটা কিন্তু এই সিরিজের মধ্যে পড়তেছে না বাইরে? বাইরে। বাইরে। তাহলে কি আমরা ওটাকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে পারবো? না, স্যার পারবো। 1000 যোগ করতে হবে। বলো তো লজিকটা কি, কেন আমরা 1000 যোগ করব? কারণ 25.5টা তো এই সিকোয়েন্সের এটা মধ্যে পড়ে লজিকটা না। হলো যে গাণিতিকগণ মূলের উপর নির্ভরশীল, অর্থাৎ মূলের উপর নির্ভরশীল মানে কোনো কিছু বিয়োগ করলে যোগ করতে হয়, যে একটু আগে বললাম না স্নেহা? স্যার আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার জয়েন করছি এখন। ও আচ্ছা আচ্ছা, সরি। তাহলে এখান থেকে কি আমরা কনক্লুশন ড্র করতে পারলাম? ইতের এই জাতীয় সিরিজের অঙ্ক কিন্তু বেশ কয়েকটা আছে। যাই হোক, আমি ফর্মুলাগুলো একটু লিখি। প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় লিখলাম। এবার লিখো ভেদাঙ্ক। খ ভেদাঙ্ক সমান সমান n স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 12। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে প্রথম n সংখ্যা, আমার কিন্তু সময় প্রায় শেষ মেয়েরা, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক হলো, মুখস্থ রাখতে হবে, n স্কয়ার মাইনাস 1/12। বলো তো কত? n স্কয়ার মাইনাস 1/12। আচ্ছা, আর ক নাম্বার হলো পরিমিত ব্যবধান
সমান সমান রুট ওভার n স্কয়ার n স্কয়ার মাইনাস 1 মাইনাস ডিভাইডেড বাই 2। 1, অর্থাৎ জাস্ট ওইটা রুট করলে হলো। তাহলে আমরা এখানে মূলত দুইটা ফর্মুলা লিখলাম, যে মিন এন্ড ভেরিয়েন্স, এই দুইটা মনে রাখলে রেজাল্টটাতে রুট করাই যাবে। আচ্ছা, এখানে যদি বিভেদাঙ্ক